1941 সালের 1 ডিসেম্বর সোমবার প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায়, কিন্তু বাইরের একটা বায়ুভূত আত্মার সঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর সম্পর্ক কি বা সঙ্গতি কি? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, স্ত্রীর যে ভাবধারা ও যেমনতর সাড়া দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয়, পুরুষের মস্তিষ্ক কেন্দ্রও তেমনভাবে উত্তেজিত হয়। আর ওই সময়ই ওই ভাবের সীমার মধ্যে যত আত্মা ঐকতানিক সূত্রে থাকে তারাও এসে হাজির হয়। অন্ডকোষের মধ্যে যে সমস্ত শুক্রাণু কোষ থাকে সে সময় সেগুলি শক্তি সম্ভূত হয়ে নিয়ে জীবন পায়, অর্থাৎ ওই আগত জীবাত্মাগুলি শুক্রাণু কোষকে জীবন দিয়ে চলনশীল নড়নশীল সজীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা আকুঞ্চনের ভাব হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটাকে বলে ইজাকুলেশন। তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ডিম্বাণুর সঙ্গে মেশার জন্য ছুটে যায়। তার মানে স্ত্রী পুরুষের মিলনের সময় তারা মায়ের ডিম্বাণুর সঙ্গে মেশার জন্য মায়ের গর্ভের মধ্য দিয়ে ছুটে যায়। স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে, আচার ব্যবহার থেকে যেমনতরভাবে প্রভাবিত হয়, ডিম্বাণুও তেমনিভাবে প্রভাবিত হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে। অবশ্য পুরুষও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি। তাহলে দেখুন, স্ত্রী যেমন পুরুষের দ্বারা প্রভাবিত হচ্ছেন, তেমনি পুরুষও স্ত্রীর দ্বারা প্রভাবিত হচ্ছেন। স্ত্রী পুরুষের দ্বারা প্রভাবিত হয়ে তার যে ডিম্বাণু সেটা একটা ভাবভূমি সৃষ্টি করে রাখছে, আবার পুরুষ স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে তার মস্তিষ্ক কেন্দ্র উত্তেজিত হচ্ছে, আর ওই যে ভাবের দ্বারা তিনি প্রভাবিত হলেন সেই ভাবের রেঞ্জের মধ্যে যত আত্মা আছে সেই আত্মাগুলি এসে চলনশীল নড়নশীল হয়ে তার অন্ডকোষের মধ্য থেকে ওই যে শুক্রাণু, সেই শুক্রাণুর মাধ্যমে গতিশীলতা প্রাপ্ত হলো এবং স্বামী স্ত্রীর মিলনের সময় সেগুলো মায়ের গর্ভের মধ্য দিয়ে তারা ছুটে চলতে থাকলো। এরপর ঠাকুর বললেন, স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপুলুত পরিচর্যা পুরুষকে যতখানি উন্নীত করে তোলে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে। আবারও বলছি, স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপুলুত পরিচর্যা পুরুষকে যতখানি উন্নীত করে তোলে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যতই উন্নত স্তরের আত্মা বহন করে আনুক না কেন, ডিম্বাণু যেরকমভাবে প্রভাবিত হয় সেই রকম প্রভাব এবং সাপের সাথে সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তার সঙ্গেই মিলন হয়। তার মানে এই যে পুরুষের থেকে লক্ষ লক্ষ শুক্রাণু আসছে এবং তার মধ্যে যতই উন্নত স্তরের আত্মা থাকুক না কেন, ডিম্বাণু তো মাত্র একটা, এবং ওই একটা ডিম্বাণু তার সে যে ভাবভূমি সৃষ্টি করে রাখবে, সে যে ভাবের উপরে দাঁড়িয়ে থাকবে, তার সাথে সঙ্গতিওয়ালা যে শুক্রাণু শুধুমাত্র সেইটারই মিলন হবে। চিকিৎসা বিজ্ঞান যদিও বলে এটা র্যান্ডাম সিলেকশন, সঠিক করে বলতে পারেন না তারা সেভাবে এখনও পর্যন্ত বলতে পারেনি, কিন্তু ঠাকুর এখানে একটা সুন্দর ক্লু দিয়ে গেলেন। ঠাকুর অনেকটাই পরিষ্কার করে বলে দিলেন আমার মনে হয়। এবং এই যে মিলন হলো যেন খাজে খাস পড়ে গেল, আর ফাঁক রইল না। শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিশে একটা হোল এন্টিটি মানে গোটা সত্তার সৃষ্টি হয়ে গেল। তারপর শুরু হলো কোষ বিভাজন এবং এই হলো সামগ্রিকভাবে একটা সন্তান। তার মানে মায়ের গর্ভে কোষ বিভাজন হতে 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 একটা পরিপূর্ণ সন্তান সে মায়ের গর্ভে তৈরি হয়ে যায়। এবং ঠাকুর বলছেন, পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময়ে উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না। তার মানে পুরুষ এবং নারী স্বভাবতই মানে অটোমেটিক্যালি যদি তারা ঊর্ধ্বমুখী না হয়, উৎসমুখী না হয়, ঠাকুরমুখী না হয়, তাহলে বাস্তব জীবনে ওই মিলনের ওই যে সময়, ওই যে সাময়িক একটুখানি সময়, খুবই সংক্ষিপ্ত একটা সময়, ওই সময় কিন্তু বুদ্ধি করে উচ্চ ভাবভূমিতে থাকা সম্ভব হয় না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামী ভক্তির উপর অত জোর দেওয়া হয়। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই, শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই। তাহলে কি কি লাগবে?
স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা পারস্পরিকতা থাকতে হবে, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই, শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই। আর এইটে পেতে গেলেই বিয়েটা হওয়া চাই বিধিমাফিক। তাহলে এই যে এত কিছু যা কিছু বললাম, এত কিছু যা কিছু, এটা সম্ভব তখনই হবে যখন বিয়েটা বিধিমাফিক হবে। আর এতখানিক হলে তবেই না উন্নত আত্মার আবির্ভাব সম্ভব। তাহলে দেখুন, একটা উন্নত আত্মার আবির্ভাব হওয়া চারটেখানিক কথা নয়। একটা উন্নত আত্মার আবির্ভাব ঘটাতে গেলে স্বামী স্ত্রীকে কত সাধনা করতে হবে, কত তপস্যা করতে হবে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।